রাজনৈতিক দল নিষিদ্ধের আলোচনাটি বাংলাদেশের নতুন নয়, এটি পুরনো আলোচনা। আমরা সবচেয়ে বেশি যেই বিষয়টি দেখেছি যে আওয়ামী লীগের সময় যখন অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদেরকে বিভিন্ন অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হচ্ছিল এবং তাদেরকে শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি চলছিল, তখন পাশাপাশি আরেকটি বিষয় তারা উঠিয়েছিল যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা উচিত বা দল হিসাবে, রাজনৈতিক দল হিসেবে। এবং তার ধারাবাহিকতায় এই যে জুলাই আন্দোলনের এক পর্যায়ে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দলের যে নিষিদ্ধের বিষয়ে আমরা কয়েকটি ঘটনা বলতে পারি। যেমন যেহেতু জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির দীর্ঘ সময় নানা চাপের মধ্যে দিয়ে এগিয়েছে, যে কারণে আমরা এই জুলাই আন্দোলনে দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের আদর্শে যারা দীক্ষিত এমন বেশ কয়েকজন কিন্তু ছাত্রলীগের ভেতরে ছিল, অর্থাৎ তাদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাদেরকে সেখানে থাকতে হয়েছে। অর্থাৎ এটি এই কারণে বললাম যে দর্শক, আপনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবেন কিন্তু আদর্শকে নিষিদ্ধ করা যায় না। এটি যে বইয়ের যে থিওরি আছে সেই থিওরির একটি প্রকৃষ্ট উদাহরণ দেখা গেল। আজকে আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া কি। আমাদের সঙ্গে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মূল আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসতে চাই, শিরোনাম দেখে এরপরই আমরা আলোচনায় যুক্ত হব। সাংবাদিকতায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, স্নাতকের সুপারিশ সুরক্ষা কমিশনের, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা, অধিকার আদায় সচেষ্ট সরকার। সংস্কার চলমান প্রক্রিয়া, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের, নির্বাচন এবং সংস্কার একসাথে চলবে মন্তব্য মির্জা ফখরুলের। নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এনসিপি, রাজধানীতে বিক্ষোভ, পুনর্বাসনের পরিকল্পনা দমনের হুঁশিয়ারি। আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য আসবে আশাবাদ আলী রিয়াজের, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার বিরোধিতা দুই দলের। এবং সুন্দরবনের কলমতেজি এলাকায় আগুন, পুড়েছে 3 একর বনভূমি, ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে এনেছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে যুক্ত হয়ে কমেন্টে আপনাদের মতামত পরামর্শ জানাতে পারেন। অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীর কাছে আমি খুব সংক্ষেপে জানতে চাই যে এই আলোচনা খুব পুরনো, রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপার। আর একটি দল ফ্যাসিস্ট, একটি দল যেমন আওয়ামী লীগ বারবার অভিযুক্ত করার চেষ্টা করেছে যে জামাত ইসলামী তাদের একটি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা যুদ্ধ অপরাধী, এবং একইভাবে আওয়ামী লীগ যে গণহত্যার ছিল সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তো গণহত্যার জায়গায় তো ফ্যাসিস্ট বলা যায় না, ফ্যাসিস্ট হলো তাদের মতাদর্শের কারণে বলা যায়, যেভাবে আওয়ামী লীগ চলছিল লাস্ট 10-15 বছর। সেইখানে আওয়ামী লীগের এই যে নিষিদ্ধের প্রক্রিয়া, এটি বইয়ের থিওরিটিক্যালি কি, আইনগতভাবে কি, আসলে অন্যান্য দলগুলো কিভাবে নিষিদ্ধ হয়েছে, গত 100 বছরে পৃথিবীর কোন কোন দল এইভাবে নিষিদ্ধ হয়েছে? অনেক ধন্যবাদ। কারণ কনস্টিটিউশনাল পলিটিক্সে সাধারণত কনস্টিটিউশনকে ভায়োলেট করলে অ্যাকশন নেওয়া যায়, অর্থাৎ ব্যান্ড করা যায়, এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিপক্ষে হলে, এমনকি গণতন্ত্রের বিপক্ষে যদি থাকে গণতান্ত্রিক দেশগুলোতে। এটা অনেক আগ থেকে কিন্তু এটা শুরু হয়েছে। ইভেন দেখি আমরা অনেক পিছনে যাব না, পাকিস্তানও কিন্তু আমরা দেখেছি। পাকিস্তানের শাসকরা অনেক সময় তাদের নিজের স্বার্থের জন্য এটি আইনগুলো ব্যবহার করে থাকে। যেমন আমরা দেখব জামাত ইসলাম শুধু বাংলাদেশে না, পাকিস্তানের সময় কিন্তু ব্যান্ড হয়েছিল, আইয়ুব খানের সময় একটু ব্যান্ড, তার আগেও হয়েছিল একটা ঘটনাকে কেন্দ্র করে। তা এইভাবে দেখব আমরা বাম পার্টিগুলি, কমিউনিস্ট পার্টিও ব্যান্ড হয়েছিল, কারণ এইগুলি এরা শাসকরা চরমপন্থী যেগুলো ছিল, হ্যাঁ, তারা ব্যান্ড হয়েছিল। তা এটা আমরা পাকিস্তান কনটেক্সটে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এটা দেখতে পাবো, এটা হয়। আর সহজভাবে আমরা দেখলাম 71 সালে স্বাধীনতার পরে যারা স্বাধীনতার বিপক্ষে যে সমস্ত শক্তিগুলো ছিল, শক্তি মিনস পার্টিগুলো ছিল, তাদের ব্যান করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখব শেখ সাহেব বামপন্থী পার্টিগুলো যারা প্রো চাইনিজ কমিউনিস্ট পার্টি ছিল তাদেরও ব্যান করছে।
একমাত্র উনি তো সব দলই ব্যান্ড করেছিলেন না, বাকশাল গঠনের আমি সময়। শেষের দিকে যাচ্ছি বাকশালের আগে আমরা যখন দেখব, অর্থাৎ কনস্টিটিউশন যখন প্রণয়ন করে তারপরে যখন রাজনীতিটা অ্যালাউ করা হয় সব পার্টিকে, তা এই সময় আমরা যেটা দেখব যে আসলে ডেমোক্রেটিক ফর্মে যদি গভর্নমেন্ট চালাতে হয় তাহলে টলারেন্সটা দেখাতে হয় সাধারণত গভর্নমেন্টকে। তো এই টলারেন্সটা ওই সমস্ত দেশগুলোতে আসে যেই সমস্ত দেশগুলোতে হিউম্যান রাইটসটার প্রতি আধিপত্য দেওয়া হয়, গুরুত্ব প্রদান করা হয়। তা আমরা দেখব যে আর ডেমোক্রেসিটা কিন্তু হঠাৎ করে কোনো একটা দেশে চালু করলেই হয় না, এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে হ্যাঁ, এবং এটা কিন্তু যেমন কনস্টিটিউশন সম্পর্কে আমি বিভিন্ন জায়গায় বলে থাকি যে কনস্টিটিউশন কিন্তু তৈরি করা যায় না, এটা সাধারণত গ্রো করবে। আমরা ব্রিটিশ পার্লামেন্টকে দিয়ে আমি ওই দিকে আমি আসতেছি, যার ফলে আমরা দেখবো এইভাবে হয়, পলিটিক্যাল কালচারটা তৈরি করতে হয়। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে আওয়ামী লীগের উপরে যে ব্যান করাটা কি যায় কিনা, নাকি প্রক্রিয়াটা কি হবে, ব্যান করার প্রক্রিয়া হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা করি। আওয়ামী লীগে ব্যান করার জন্য সহজ প্রক্রিয়া আছে। সহজ প্রক্রিয়া হচ্ছে সে যেভাবে একটা ফ্যাসিস্ট পার্টিতে রূপান্তরিত হয়েছিল, সেই ফ্যাসিস্ট পার্টির সাথে গণতন্ত্র কখনো পিসফুল কোএক্সিস্টেন্সে থাকে না, শান্তিপূর্ণ সহাবস্থানে থাকে না, এবং গণতান্ত্রিক পার্টিগুলো কখনো ফ্যাসিস্ট পার্টিকে ওই দেশের রাজনীতিতে ফাংশন করার জন্য অ্যালাউ করা হয় না। এটা আমরা জ্বলন্ত প্রমাণ দেখতে পারি, আমরা জার্মানিতে দেখতে পারি, ইতালিতে দেখতে পারি, বিভিন্ন দেশগুলোতে দেখতে পারি। তা আওয়ামী লীগের যেটা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু আগেও ব্যান্ড হয়েছিল, আমরা দেখব শেখ মুজিবুর রহমানই আওয়ামী লীগকে ব্যান্ড করেছে। জি, বাকশাল যখন তৈরি করা হলো তখন আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করা। আর প্রধানত আওয়ামী লীগ যে 78 বছর 70 বছর বলে, এই আওয়ামী লীগ আসলে ওই আওয়ামী লীগ কিনা? কারণ আওয়ামী লীগ তো 81-82 সালে আবার জন্ম হয়েছিল, তাদেরকে তো সেখান থেকে ধরার কথা। এটা হলো ওই আওয়ামী লীগকে তো আওয়ামী মুসলিম লীগ, যেটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1949 সালে জুন মাসের 23 তারিখে যেটা প্রতিষ্ঠিত করেন, সেটা জাস্ট একটা ফর্মে, একটা জাস্ট নিয়মতান্ত্রিকভাবে অগ্রসর হচ্ছিল। কিন্তু ওই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ থাকে নাই, একটু দেখবেন আপনারা। ওই আওয়ামী লীগটা দেখবেন আসলে মাওলানা ভাসানী কিন্তু আওয়ামী মুসলিম লীগকে এখানে একটা প্রাসঙ্গিক বিষয় যে আওয়ামী লীগ খুব ঘটা করে দেখতাম আমরা যে 70-75 বছর, এবং তারা বলতো বাংলাদেশের প্রাচীনতম দল, কিন্তু থিওরিটিক্যালি তো তারা প্রাচীনতম দল না, তাদের তো এটা বলা যাবে না। আমি যে আলোচনাটা প্রাচীনতম দল তাদের বলতে পারবেন, এটা অসুবিধা, কিন্তু তারা সেটা দাবি করতো। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসতে চাই, সেটি হলো যে আমি জানি না যে জামাত ইসলামী পাকিস্তান তখন রাষ্ট্রই ছিল, সেই রাষ্ট্রের পাকিস্তানের সাথে এক ধরনের, আমরা এই যুক্তিগুলো জানি, সেই জায়গা থেকে আমি যেভাবে আওয়ামী লীগ জামাতকে সামনে আনতো, যে সেইটা আর আওয়ামী লীগের যে এখনকার কন্টেক্সট, দুটোর মধ্যে পার্থক্যটা খুব সুনির্দিষ্ট। আওয়ামী লীগ স্বাধীন দেশে বসে স্বাধীন মানুষদের উপরে তারা এই গণহত্যা চালিয়েছে, আর যেটা জামাত ইসলামী বলতো যে সেটি তো তারা একটি রাষ্ট্রের সাথে ছিলই, সেই রাষ্ট্রের সাথে সিদ্ধান্তটা ছিল, তারপর একটি ঐতিহাসিক চুক্তির সাথে দুটো রাষ্ট্র হয়েছে। আমি জানতে চাই, আওয়ামী লীগের বিচারটা আগে হওয়া উচিত, নাকি রাজনৈতিক দল হিসেবে সেটি নিষিদ্ধ করে দেওয়া আগে উচিত, নাকি ব্যক্তির বিচার হওয়ার পরেই সেইগুলো এই সমাধান চলে আসবে, এই আলোচনা সমালোচনা? ধন্যবাদ শান্ত। প্রফেসর নুরুল আমিন ব্যাপারী আছেন, দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জামাতকে কিন্তু স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার কারণে নিষিদ্ধ করা হয়েছে বলে আমার জানা নেই। জামাত 1972 সালে জামাত যে নিষিদ্ধ হয়েছে সেটা কিন্তু ধর্মভিত্তিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু বারবার জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে, কিন্তু সে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করে নাই। স্টিল লাস্ট যখন সে করেছে সেটা কিন্তু সে ওই তাৎক্ষণিক একটা সন্ত্রাসের অভিযোগ তুলে তো সে নির্বাহী আদেশে করেছে, আইনগতভাবে সেটা করে নাই, মানে প্রসেস অনুসারে করে নাই। এখন কথা হচ্ছে যে মৌলিক যে এই বিতর্কটা আমরা করছি, যেমন খুব সুন্দরভাবেই প্রফেসর আলোচনা এসেছে যে একটা দলকে নিষিদ্ধ করলে কি তার কার্যক্রম থেমে যাবে, এক। 2 নম্বর হচ্ছে দলকে কি নিষিদ্ধ করা যায়, 2 নম্বর আলোচনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নটা আসছে কেন। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ নিষিদ্ধ তো করা যায় বাংলাদেশে, আমাদের দেশে একজন মানুষের অধিকার আছে বেঁচে থাকার, তাকে ফাঁসি দেওয়া যায় না?
তার সুনির্দিষ্ট অপরাধের জন্য তো তাকে ফাঁসি দেয়। একটা মানুষের বেঁচে থাকার অধিকার, যেমন একজন মানুষ কি তার সন্তান হত্যা করতে পারে? পারে না, কিন্তু রাষ্ট্র তাকে হত্যা করতে পারে, যেহেতু সে অভিযুক্ত যদি হয়, তার শাস্তি, তার বিচার যদি, তার অপরাধ যদি প্রমাণিত হয়। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা কেন আসছে? তার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগ এসেছে, অপরাধের ব্যাপার আসছে, যেটা আমরা বারবার বলছি যে আওয়ামী লীগ যদি অপরাধ প্রমাণিত হয় তার সবগুলো, যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে বলছি আওয়ামী লীগের সবগুলো অপরাধ আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা নিজেরাই সাক্ষী, আমরা সবাই আমরা এটার সাক্ষী, বাংলাদেশের এখন প্রত্যেকটি জনপদে এটার সাক্ষী আছে। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগের একটা শাস্তি হতে হবে। সেটা কি নিষিদ্ধ হবে, নাকি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে, নাকি আওয়ামী লীগের নামের আগে লেখা থাকবে যে এটা গণহত্যাকারী দল? যে কোনো একটা বিচার তো হতে পারে, হতে পারে না? একটা মানুষের, আমাদের দেখবেন সেনাবাহিনীতে পদ কেড়ে নেওয়া হয়, তারপরে তার লেখা হয়, বরখাস্ত লেখা হয়, তাকে যদি কোনো অভিধা দেওয়া হয় সেটা কেড়ে নেওয়া হয়, সার্টিফিকেট কেড়ে নেওয়া, এই ধরনের শাস্তি হয়। আওয়ামী লীগের একটা শাস্তি নির্ধারিত হতে হবে। হতে পারে যে আওয়ামী লীগকে 5 বছরের জন্য নির্বাচন থেকে বিরত রাখা, হতে পারে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন এদের সবার মানে নির্বাচনের অযোগ্য ঘোষণা। একটা বিচার আওয়ামী লীগের হতে হবে, কারণ না হলে আওয়ামী লীগ যেটা বলে সবসময় যে বাংলাদেশে বিচার প্রক্রিয়াটা দল হিসাবে একটা বিচার হতে হবে। হ্যাঁ, ব্যক্তির বিচার তো বাংলাদেশে আছেই, দলের বিচারটা আমাদের কনস্টিটিউশনে, আমাদের সিস্টেমে নাই বলে এই কথাটা আসছে যে এই দলটা বিচার করতে হবে, দলের বিচারটা থাকতে হবে। এখন বলেন যে ধরে নিলাম যে আওয়ামী লীগের বিচার করলাম, নিষিদ্ধ করে দিলাম, তারপর আওয়ামী লীগ ভিন্ন নামে আসলো, আওয়ামী লীগ সন্ত্রাসবাদী দল আকারে আসলো। আওয়ামী লীগ তো এমনি সন্ত্রাসবাদী দল হিসেবে তার যথেষ্ট মানে নাম সুনাম আছে, আগেও ছিল, এখনও আছে। নাম সুনাম কেন, উদাহরণই আছে, উদাহরণে আছে। এখন দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে একটা ন্যায়ের শাসনের জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের জন্য এটা একটা শিক্ষা হবে। এখন অনেকে বলছেন যে আমরা দলের নিষিদ্ধতা চাই না, বাট ভাই নিষিদ্ধ হওয়ার চাওয়ারও কে, না চাওয়ারও আপনি কে? এটা তো আইনের ব্যাপার। আমরা যেটা বলছি আওয়ামী লীগের বিচার চাই, বিচারে সে নিষিদ্ধ হলে নিষিদ্ধ হবে, এটা হলো কথা। আমি তো কাউকে ফাঁসি চাইতে পারি না সরাসরি, আমি বিচার চাইতে পারি। এই জায়গা থেকে আমরা এবি পার্টি সবসময় বলে এসেছি যে আমরা আওয়ামী লীগের একটা ন্যায়ভিত্তিক বিচার চাই, আওয়ামী লীগের উপর কোনো জুলুম হোক এটা আমরা চাই না। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সে খুন করেছে, গুম করেছে, গণতন্ত্র হত্যা করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আপনি যদি ফাঁসি চান সরাসরি তাহলে এটা একটা ফ্যাসিস্ট আচরণ, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, আমাদের টাকা নিয়ে বাগান মানে বেগম পাড়া বানিয়েছে, মানে এগুলোর আর শেষ নেই, বলার শেষ নেই, এবং নৃশংসতার কোনো শেষ নাই যতটুকু করেছে। এখন কথা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, যে যারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সে জঙ্গি হয়ে যাবে, সে দেশে অশান্তি সৃষ্টি করবে, সে অন্য নামে আসবে, আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোটার আছে, সেটা তো আপনার নয়। 75 সালেও তো আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধের মতো হয়েছিল। 75 সালে অনেকে বলেছিল যে শেখ মুজিবের মৃত্যুর পর ইন্ডিয়া এখানে বিমান পাঠাই দিবে, ইন্ডিয়াই করবে, সে করবে, কিছু করতে তো পারে নাই। জনগণের প্রতিরোধের মুখে, জনগণের একতার মুখে করতে পারে নাই। আমি এখনো মনে করি জনগণ একতাবদ্ধ থাকলে এই আওয়ামী লীগের উত্থান ঘটানোর আমি সম্ভাবনা দেখি না। কিন্তু জনগণ যদি বিচ্ছিন্ন থাকে, আমরা রাজনৈতিক দলগুলো এখন যেভাবে একে অপরের বিরুদ্ধে মানে মানে আমাদের কার কি অবদান এটা নিয়ে আমরা কাটাছেঁড়া করছি, এবং আজকে দেখেন নানা ধরনের বিচ্ছিন্ন। আমি আপনার একটা কথা জানতে চাই নুরুল আমিন ব্যাপারীর কাছে, ইনক্লুসিভ, এই ইনক্লুসিভ শব্দটা আমরা এমনিতে নির্বাচনের ক্ষেত্রে ইনক্লুসিভ ব্যবহার করা হয়, হঠাৎ করে আওয়ামী লীগের ক্ষেত্রে ইনক্লুসিভ এই গত কয়েকদিন যাবত আমরা কেন শুনছি, বা এটা কোথা থেকে আসলো, কি মনে হয়? এই যেটা প্রশ্ন আপনি করেছেন, এই ইনক্লুসিভটা কিন্তু বিশেষ করে ইন্ডিয়া থেকে আসছে। আমরা এটা আগে আমরা দেখি না, এটা ইউজ করেছিল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের যে দেশগুলো, তারা বলেছিল যে বিএনপিকে একটা ইলেকশনে টানার জন্য আর বিএনপি সহ অন্যান্য পার্টিকে টানার জন্য একটা ইনক্লুসিভ ইলেকশন দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের সময় 14 সাল থেকে 18 সাল এবং 24 সালের ইলেকশনে হয় নাই, যার জন্য তারা বলছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইনক্লুসিভ ইলেকশন প্রয়োজন, তাদের জন্য গ্রহণযোগ্যতা প্রয়োজন। এই জন্য কিন্তু বারবার তারা ওই সেন্সে, ট্রু সেন্সে ইনক্লুসিভের কথা বলেছিল। কিন্তু এখন ভারত থেকে যেটা বলা হয়, এটা কিন্তু আগে তখন তারা বলে নাই, কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা ইন্ডিয়া গুরুত্ব দেয়নি। বরঞ্চ 24 সালের ইলেকশনটা তো আওয়ামী লীগ উৎসাহিত হলো ভারতের জন্য, তার কারণ ভারত এতভাবে কনভিন্স করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। আমরা তো এর আগে দেখেছি ইলেকশনের আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসে, জি সেটা 14 সালে যেটা এসেছিল, যার জন্য আমরা দেখব ওই সময় একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য সবাই বলছে।
তা ভারতের ক্ষেত্রে যেটা এখন অনেকে যুক্তি প্রদান করতেছে যে ওই সময় আপনারা কেন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন নাই, ওই সময় তো বলতে পারতেন আওয়ামী লীগকে, কারণ আওয়ামী লীগ তো প্রকৃতপক্ষে এটা কি ডাবল স্ট্যান্ডার্ড ভারতের? এবার তো ডাবল স্ট্যান্ডার্ড ছিল চোখের সামনে, যার জন্য ভারতের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে। কেন? যেমন আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা বাংলাদেশের, সিমিলারলি একইভাবে কিন্তু ভারতের প্রতি ঘৃণা বাড়ছে এই জন্য যেন আওয়ামী লীগই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট পার্টিতে রূপান্তরিত হলো, এটা পশ্চাদে ভারত তাকে উৎসাহিত করেছে এই পথে যাওয়ার জন্য। অর্থাৎ ভারতের সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য একটা গণতান্ত্রিক ওয়েতে যদি যায় আওয়ামী লীগ, তাহলে হতো কি জনগণের সাপোর্ট থাকতো। তো পপুলিস্ট পলিটিক্যাল পার্টি কিন্তু কখনো দেশের স্বার্থ নষ্ট করতে পারে না। এই জন্য সে এমনভাবে চেয়েছে আওয়ামী লীগটাকে রূপান্তরিত করতে, যেন আওয়ামী লীগ যেন ভোট ছাড়া আসলে আমি যা বলবো আমার কথা শুনতে হবে, এই স্বার্থটা তারা চেয়েছিল। তারা মনে করেছিল যেন এই আওয়ামী লীগকে দিয়ে তারা কিয়ামত পর্যন্ত চালাতে পারবে। কিন্তু হঠাৎ করে এইরকম ঘটনা ঘটবে এটা তারা কিন্তু জানে নাই। তারা জানলো কত তারিখে জানলো? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্টেট ডিপার্টমেন্ট যখন বলল 4 তারিখে যে আগামী করলেও তোমাদের সমর্থিত আওয়ামী লীগ সরকার পতন ঘটতেছে, এটা টাইমস অফ ইন্ডিয়া, এটা 4 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিছে। তখন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলছে, তখন আর টনক নড়েছে। এটা তো কী হয়েছে, এর আগে কিন্তু তাদের এটা ধরতে পারে নাই। তার কারণে এখানে একটা এমন খেলা হয়েছে। ওইদিকে সিআইএ, যদিও ট্রাম্প সাহেব বলছে আমাদের ডিপ স্টেটের কোনো রোল ছিল না, কিন্তু এটা তো সে বলবে না, কারণ অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তো হস্তক্ষেপ করতে পারে না, তাহলে অপরাধী হয়। তো এটা যে স্পষ্ট পাওয়া যায় যে আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যারা এখানে আসা যাওয়া করেছে, এগুলো আপনি বলতেই পারেন, কিন্তু এটা আমরা স্পেকুলেশন হিসেবেই রাখবো, কারণ এটা তো আমরা এখনো যেহেতু আপনি নিজেই বললেন যে যুক্তরাষ্ট্রই বলেছে, প্রেসিডেন্ট বলেছে, আপনি প্রেসিডেন্ট বলতে পারে, কিন্তু আপনি আবার তো স্টেট ডিপার্টমেন্ট স্বীকার করে নিয়েছে যে আমরা আরেকটি বিষয় আমি জানতে চাই যে ঠিক এই মুহূর্তে কেন আলোচনাটা, মজিবুর রহমান মঞ্জু, আওয়ামী লীগের আমরা একটি বিষয় আপনি জানেন, নেগেটিভ ডিসক্রিমিনেশন, মানে ঘরে 3 জন লোক আছে, একজনকে একদমই নেগলেক্ট করা যায়, এটা একটা প্রক্রিয়া। যেভাবে মুসলিম লীগ নাই হয়ে গেছে, অন্য অনেক দল নাই হয়ে গেছে দলের আচরণের জন্য না, সেই দলের নেতাকর্মীরা আস্তে আস্তে কমে গেছে, প্রাসঙ্গিকতা চলে গেছে সেই জায়গা থেকে। তো হঠাৎ করে আওয়ামী লীগ নিজে তো নিষিদ্ধ, প্রসিদ্ধ, অংশগ্রহণ কিছু নিয়ে কথা বলছে না, কিন্তু আমাদের রাজনীতিতে আওয়ামী লীগ নিয়ে আমরা কেন চিন্তা করছি? কোনো দল তাকে আনতে বলে, কোনো দল জনগণই বলবে, এই জায়গাটা আসলো কেন হঠাৎ করে? দেখেন, এই আলোচনাটা আসবে, আজকে এসেছে ভালো হয়েছে, না হলে কিন্তু এক সপ্তাহ পরে বা আরও 2 মাস পরে আসবে। ইলেকশনে আমরা যদি যাই, ইলেকশনে যাওয়ার আগে আওয়ামী লীগের বিষয়টা কিন্তু একটা ফায়সালা হতে হবে। আপনি দেখেন, ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে। যারাই বলছে যে আওয়ামী লীগকে ইনক্লুসিভ প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে আনতে হবে, আমরাও কিন্তু একটা রিকনসিলেশনের কথা বলছি, কারণ সমাজ তো এভাবে থাকতে পারে না। একটা তো প্রতিশোধ পরায়ণতার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিএনপিকে মেরেছে, বিএনপি আওয়ামী লীগকে মেরেছে, আবার আওয়ামী লীগ বিএনপিকে মেরেছে, এ ধরনের প্রতিশোধ পরায়ণতার মধ্যে আমরা এগিয়ে গেছি। চূড়ান্তভাবে আওয়ামী লীগ যেটা করেছে, চূড়ান্ত প্রতিশোধ, একেবারে নিশ্চিহ্ন করে দেয়া অপোজিশনকে, সেই জায়গায় এসে একটা গণ অভ্যুত্থান মাস্ট হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এখন আওয়ামী লীগকে এই নিঃশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব, এবং আবার আওয়ামী লীগ উত্থান ঘটলে আওয়ামী লীগ আমাদেরকে নিঃশেষ করবে, এই প্রসেসের মধ্যে থাকবো? নিশ্চয়ই আমরা এটা থাকবো না। আমরা নিশ্চয়ই মনে করি যে একটা জায়গায় এসে আমাদেরকে একটা রিকনসিলেশনে যেতে হবে, বাট রিকনসিলেশনের একটা প্রসেস আছে, পৃথিবীর সব জায়গাতে সেটা আছে। আমরা যখন দেখবেন যুদ্ধ যখন হয়, যুদ্ধবিরতি হয় না, যুদ্ধবিরতির কিছু শর্ত মানতে হয়, যে আমার কাছে বন্দি আছে আপনাকে দেবো, আপনার বন্দি আমার কাছে ফেরত নেব, কিছু বিষয় হয়। আওয়ামী লীগের সাথে আপনি যে একটা প্রসেসে যাবেন, একটা রিকনসিলেশনে যাবেন, এই প্রসেসে যাওয়ার জন্য তো সে তো একটা স্টেক হোল্ডার, সে তো একটা অপোনেন্ট গ্রুপ। আপনি যদি 5ই আগস্ট একটা যুদ্ধ ধরেন, যুদ্ধে তো আওয়ামী লীগ পরাজিত হয়েছে। পরাজিত শক্তিকে আপনি রিকনসিলেশনে আনতে হলে পরাজিত শক্তির, আমরা যে আওয়ামী লীগ নিজেই সবসময় বলতো না যে জামাতকে ক্ষমা চাইতে হবে, বা টোটাল এটা তো বলে যে জামাতকে ক্ষমা চাইলে তার রাজনীতিতে সিদ্ধ হবে। আওয়ামী লীগ যদি ক্ষমা না চায়, আওয়ামী লীগের একটা লোককে আমরা পাই না। আমাকে অনেকে এসে বলে, ভাই উনি নির্দোষ আওয়ামী লীগ। আমার যে কোনো অসুবিধা নাই, উনি যদি নির্দোষ আওয়ামী লীগ হয়, উনি যদি কোনো অপরাধ না করে থাকে, আমি ওনার জন্য ফাইট করব, আমি ওনার জন্য লড়াই করব, কিন্তু ওনাকে এসে আমাকে বলতে হবে যে ভাই আপনাদেরকে যখন আঘাত করেছিল, আপনাদেরকে যখন গুম করেছিল, খুন করেছিল, আপনাদের অধিকার কেড়ে নিয়েছিল,
তখন যে আমরা আপনাদের প্রতি সংহতি জানাই নাই সেজন্য সরি, বা আমরা যে তখন সাপোর্ট করেছি আওয়ামী লীগকে এটা একটা অপরাধ করেছি, এটা আমরা ভুল করেছি, তাকে তো এটা বলতে হবে। আদার দেন আপনি তাকে কিভাবে স্পেস দিবেন, তার সাথে নেগোসিয়েশন প্রসেস আপনি কিভাবে যাবেন। আমরা দেখেন খুব চরম পন্থা চিন্তা আমরা করি না, আমরা যেহেতু একটা মডারেট পলিটিক্যাল পার্টি, আমরা সবসময় যুক্তিটার কথা বলতে চাই। যে আমার ভাইকে হত্যা করেছে, আমি তো যে সমস্ত ডিপ্লোমেটরা এই সমস্ত কথা বলেন, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন, আমি তো তাদেরকে বলি ইয়েস আমরা তো রাজি আছি, ইনক্লুসিভ ইলেকশনের কথা আমরাই বলেছিলাম, তখন তোমরা শোনো নাই, তখন তোমরা বলছো ইন্ডিয়ানরা বলেছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা তো বলছি ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনে কোনো আপত্তি নাই, কিন্তু আমার হাজার হাজার যে লাশগুলো গেছে, আমার যে লোকগুলোকে পুড়িয়ে দিয়েছেন আপনারা, যাদেরকে আমরা এখনো ডিএনএ টেস্ট করে তাদের পরিচয়টা বের করতে পারছি না, তাদের লাশগুলো ফেরত দেন, তাদের জীবনটা ফেরত দেন, চোখগুলা ফেরত দেন, যাদের হাত পা কেটে ফেলেছেন, ভেঙে ফেলেছেন, যে সমস্ত সম্পদ ধ্বংস করেছেন, যে সমস্ত মানুষকে গুম করে মানে ইলিয়াস আলীর মতো লোকদেরকে সাগরে ভাসিয়ে দিয়েছেন, সেই জীবনের জবাব দিয়ে আওয়ামী লীগ এখন কোন কোন প্রসেসে সে সামনে আসবে? আওয়ামী লীগ তো কেউ সামনেও আসছেন না। আর আমি সেটাই বলছি, দেখেন গতকাল ধানমন্ডিতে কি হয়েছে, ধানমন্ডিতে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকেরা মিছিল বের করেছে, তৃণমূলের নেতাকর্মী করেছে এবং ছাত্র দলের ছেলেরা সেটা প্রতিহত করেছে। তা এখন আমি বিএনপির নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে বলছেন যে আমরা কারো নিষিদ্ধ করার পক্ষে না, তাহলে আপনি এখানে আপনার ছাত্র দলের ছেলেরা এখানে গিয়ে তাদেরকে প্রতিহত করলো কেন? তাহলে তো এটা একটা আওয়ামী লীগ যেটা করেছে, জামাতকে সে নিষিদ্ধ করে না, কিন্তু জামাতকে সে রাস্তায় নামতে দেয় না, জামাতের অফিস খুলতে দেয় না। তা এখন বিএনপির বিষয়টা আমরা তাই দেখলাম, সে বলছে যে একটা পার্টি নিষিদ্ধ করাকে আমরা সমর্থন করি না। তাহলে ওরা যে রাস্তায় নামার পরে আপনি তাদেরকে ধাওয়া দিলেন, আওয়ামী লীগের 3 জনকে ধরে পুলিশে দিলেন, তাহলে কথাটা কি হলো? আপনি তো পিপল তো আওয়ামী লীগকে নামতে দিবেন, আপনি আওয়ামী লীগকে ইলেকশনে রাখবেন কিভাবে? এই প্র্যাকটিক্যাল আলোচনাটা তো করতে হবে যারাই বলছেন। আমি একটু নুরুল আমিন ব্যাপারের কাছে আসতে চাই, আমাকে 30 সেকেন্ড, আমরা বিরতি যাবো, 30 সেকেন্ডে বলতে পারবেন যে আওয়ামী লীগ আসলে কিভাবে আসবে যদি কালকেই আওয়ামী লীগকে আহ্বান করা হয়, বা ধরুন মঞ্জু ভাইয়ের দল বললো, এবি পার্টি বললো, বিএনপি বললো আওয়ামী লীগ আপনারা প্রকাশ্যে আসেন, কিভাবে আসতে পারে? এটা উত্তর তো হাসনাত সাহেব দিয়ে দিয়েছে। এটা হাসনাতের আলোচনা আসবো আমরা, আপনি আমি সেখানে তার প্রস্তাব দিয়েছে যেটা, সেই প্রস্তাবে তো আমার মনে হয় ভদ্র আওয়ামী লীগ তৈরি করতে চাচ্ছে। আওয়ামী লীগের আগে বেদ্যপ ছিল, বেদ্যপ মানে সে ক্যান্টনমেন্টের কথা অনুযায়ী আগে একটা বেদ্যপ ছিল, মানুষ হত্যা করছে, মারামারি কাটাকাটি করছে। এখন ওই বেদ্যপদের মধ্যে থেকে আপনাদের ওখানে একটা টার্মসই আছে রিফাইন্ড আওয়ামী, ওইটাই তো আমি বলতেছি। আমরা রিফাইন্ড সুগারের নাম শুনছি, রিফাইন্ড অকটেন, রিফাইন্ড মানে পেট্রোল শুনছি, রিফাইন্ড জেট ফুয়েল। ওটা রিফাইন মানে আগে খারাপ ছিল, তাকে জাস্ট কোন মেশিনে দিয়ে কি রিফাইন করবে কিনা দিয়ে এখন ভদ্রচিত্ত। আগে হলো আসল আওয়ামী লীগ ছিল, প্রফেসর ইউনূসও বলেছেন তারা যদি ভদ্র সভ্য হয়ে আসে আমরা তাদেরকে আমাদের সাথে মিলতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনা যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা সেখানে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে, আপনারা সেখানে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আমি একটি বিষয় যেটি বলছিলাম যে এখন কেন এই আলোচনাটা আসলো, আমি দুটো ঘটনার কথা বলি। সেটি হলো শেখ হাসিনা চীনে গিয়েছিলেন এই জুলাই অগস্ট আন্দোলনের আগে, এবং শেখ হাসিনা সেই চীনের সফরটা 4 দিনের জায়গায় মনে হয় 1 দিন করে চলে আসছিল। এবং আমরা এই জুলাই আগস্টের আন্দোলনের প্রথম দিকে এক ধরনের একটি বার্তা শুনছিলাম যে চাইনিজ অ্যাম্বাসেডর, পাকিস্তান অ্যাম্বাসেডর, বিএনপির কিছু নেতারা কথা বলছে, এই যে যেরকম আপনি একটু আগে বললেন স্যার। 26শে মার্চ প্রধান উপদেষ্টা চীনে যাচ্ছেন, ঠিক এই সময় আলোচনা, আমি জানি না, আমি স্পেকুলেশনের জায়গাটা বলতে পারছি কিনা, কিন্তু এই আলোচনাটা কেউ কেউ করছেন। আপনি তো আন্তর্জাতিক সম্পর্কটা ভালো জানেন, এই জায়গাতে কোনো কিছু আছে কিনা, আপনার মনে হয় কিনা? এই যে চীনে যাওয়ার আগে বাংলাদেশের কেউ যখনই চীনে যায়, বাংলাদেশের সরকার প্রধান, তখন বাংলাদেশে এই ধরনের এক ধরনের চায়নার যে ভ্রমণটা ছিল ফর্মার প্রাইম মিনিস্টারের, মানে পতিত সরকারের যেটা প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বিশেষ করে একটা কারেন্সির প্রয়োজন, টাকার প্রয়োজন ছিল। মানে হাসিনা ওয়াজেদের শেষ সময় এত লুটপাট হয়েছে যে প্রকৃতপক্ষে মেগা যে প্রজেক্টগুলি নিয়েছে মেগা ডাকাতি হয়েছে, দেশে সমস্ত টাকা লুটপাট হয়েছে। ওই সময় তিনি কয়েক বিলিয়ন ডলার চেয়েছিলেন।
যার জন্য ওখানে গিয়েছিল। কিন্তু চায়না তো সেটা বাণিজ্য করে, এখন তার তো আদর্শ নিয়ে চলে না, মাও সেতুংয়ের সময়ের আদর্শটা। সুতরাং তারা চেয়েছে যে তাদের কি কি লাভ হবে, সেখানে বিশেষ করে তাদের একটা বড় প্রজেক্ট ছিল হাতে, সেটা হলো তিস্তাকে। চায়না তিস্তাকে জাস্ট ওইখানে যাবে কেন, তিস্তা ব্যারেজটা ওখানে যদি চায়না ইন করতে পারে তাহলে 7 সিস্টারটা তারা কন্ট্রোল কাছে, তার ওখানে 20-22 কিলো ওপারে চায়না তিব্বতে আছে। তা এখন প্রশ্ন হচ্ছে এইটা তারা আগে, তাদের কিন্তু গোয়েন্দা সংস্থা আছে, এটা তারা আগেই হ্যাঁ দেখে গেছে, এবং তারা টের পেয়ে এসে হাসিনা ওয়াজেদ এইবার এই দিকে যাবে না। কারণ এমন একটা অবস্থা ছিল তখন বাংলাদেশের যে চায়নার দিকে গেলে আবার এদেশে আন্দোলন, হ্যাঁ জনগণ চাচ্ছে না, ইন্ডিয়া যদি আবার বাংলাদেশে না শেখ হাসিনার অবস্থা ছিল, হ্যাঁ শেখ হাসিনার অবস্থা, তখন ইন্ডিয়াকে আবার ভয় পেয়েছে যদি ইন্ডিয়া হেল্প না করে। তবে শেখ হাসিনার সময়টা কিন্তু ইন্ডিয়া এবং চায়নাকে এমনভাবে ব্যালেন্স করেছিল, আমি নিজেই অবাক রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, যেন এই শেষবার কিন্তু ব্যালেন্স হয় নাই। ফলশ্রুতিতে আমরা দেখব যে ওরা আগেই টের পেয়েছে যে ওদের অ্যাম্বাসেডর আগে শেষ চায়নার কাছ থেকে সাবমেরিনটা নেওয়ার পরে একদমই গেটা ব্রেক হতো। আমি এখন প্রধান উপদেষ্টার সম্পর্কে বাজারে এটা তো আমরা যেটাকে মাউথ কমিউনিকেশন, সেটা হলো মুখ দিয়ে বলে দেয়, ছড়াই যায় চতুর্দিকে, যে কি যে হাসিনা ওয়াজেদ আছে। আজকেও একজন আমাকে বললেন, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজ আমাদের যারা ইউটিউবার আছেন, যে আজকে ওটা খবর পেলাম তারা কলকাতা নিয়ে রাখছে হাসিনা ওয়াজেদকে, কলকাতা চলে আসছে যে টুপ করে এখানে প্রবেশ করাই দিবে। তো এই জন্য বলতেছে 25 কি 26 মার্চের ওই সময়টাকে উনি যখন যাবে চায়নায়, তখন হাসিনা ওয়াজেদকে এখানে ইন করাই দিবে। যার জন্য কি করেছে সেনাবাহিনী প্রধান, যেটা এটা আমার কথা না, সেনাবাহিনী প্রধান কি করছে, আমাদের যে ফর্মার আগে যে স্পিকার শিরিন শারমিনকে ওখানে বসা করাই রেখেছে। অর্থাৎ বিভিন্ন দিকে সবাই অনেকে কল্পনা করছে, যার ফলশ্রুতিতে এটা আমি যে আলোচনাটি করছিলাম যে এই জায়গায় আমি এই জায়গায় আসবো। তো দুইটা আপনার আগের দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিই। একটা হচ্ছে আওয়ামী লীগ, রিফাইন আওয়ামী লীগ কি জিনিস, এটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে হবে যে ভাই তোমাদের রিফাইন আওয়ামী লীগ দেয় না, এটা হাসনাত বলছে যে এটা ক্যান্টনমেন্ট, নিশ্চয়ই এটার কোনো আলোচনা হয়েছে কোথাও না কোথাও। আর আওয়ামী লীগকে জিজ্ঞেস করা দরকার যে তোমরা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে তোমরা কিভাবে মূল রাজনীতিতে বা তোমরা ইলেকশনে আসতে চাও, তোমাদের প্রসেসটা কি। আমার আসলে খুব জানতে ইচ্ছে করে তাদের কাছে। ধরেন না, আমাদের ছোটবেলায় বাবা আমাদেরকে বা বাবা মা আমাদেরকে করতো কি করছস বল, তোর অপরাধ তুই বল, বলতো না। আমি আওয়ামী লীগকে জানতে চাই যে তুমি কেন এগুলো করছিলে, আগে আমাকে জানাও। এই জিনিসটা আমার খুব জানার ইচ্ছা তাদের কাছ থেকে। যাই হোক, আমি আপনার মূল জায়গায় যাই, সেটা হচ্ছে যে মানে আপনি যদি বিষয়গুলোকে মেলান আর কি, যে হাসনাদের সাথে সেনাপ্রধানের কথা হয়েছে হাসনাদের ভাষ্যমতে 11 তারিখ, হাসনাত এটা এসে ডিসক্লোজ করছে 20 তারিখ বা 21 তারিখ। দেখেন, সেনাপ্রধানের যে আলোচনা, এই ধরনের আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সাথেও হয়েছে, যেটা হাসনাত নিজেও বলেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের কথা হচ্ছে, কেউ কিন্তু এসে এটাকে ডিসক্লোজ করে নাই। বা সেনাপ্রধানের সাথে আলোচনা তো কোনো ফর্মাল আলোচনা না, বা আমাদের দেশে সেনাপ্রধানের সাথে রাজনৈতিক দলগুলোর এই ধরনের আলোচনার নজির নাই। হয়তো আছে, ইনফর্মালি আলোচনা হয়, কোনো সোশ্যাল অনুষ্ঠানে গেলে কথা হয়। আমি যতটুকু জানি, আমি যতটুকু জেনেছি, সেনাপ্রধান এই একই কথা অন্যান্য দলকেও বলেছেন, এবং ওনার একটা কনসিস্টেন্সি আছে শুরু থেকেই, যেটা আবার আমরা দেখি যে আপনার আমাদের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ যেটা বলেছেন, যে উনি প্রথমেই ডক্টর ইউনূসের নিয়োগের ব্যাপারে বলেছেন যে উনি একজন কনভিক্টেড পারসন, উনাকে করা যাবে কিনা। এটা কিন্তু আমরা হাসনাতের পক্ষ থেকে জানছি, আসিফ মানে এই পক্ষ থেকে জানছি, আমাদের কাছে নিজেরাও কিন্তু এটাকে রেকটিফাই করতে পারছি না। এটার জবাব তো দিতে পারবেন আইএসপিআর বা তাদের পক্ষ থেকে। তারা এখনো বলে নাই, বা আমরা জানতেও চাই। তারা যদি ডিনাই করে তাহলে তো এটা বোঝা গেল বলেন নাই, আর যদি সেটা না বলেন তাহলে তো এখানে কথা হচ্ছে যে সব কথাকে আমি সিরিয়াসলি নিব কিনা। ঠিক আছে, যাই হোক, হাসনাত যখন এটা এসে ডিসক্লোজ করেছে তখন একটা সিরিয়াস টক হয়ে গেছে সারা দেশে, টক অফ দি কান্ট্রি হয়ে গেছে, এবং 5 লাখের উপরে হাসনাতের পোস্টে কালকে দেখা গেছে, যে মানে আমার মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে হয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আলোচনাটা সিরিয়াস আলোচনা কিনা। একজন মানুষ মত দিতে পারে, সেনাপ্রধান ব্যক্তিগত মত দিতে পারেন কিনা, রাজনৈতিক বিষয়ে কথা বলতে পারেন কিনা, সেটা নিয়ে আমরা বিতর্ক করব। যেহেতু আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আছি, আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছি, এবং এটা খুব নাজুক পরিস্থিতি, কারণ আমরা সকলেই নানাভাবে আমরা কিন্তু ট্রমাটাইজ, আমরা কিন্তু নানাভাবেই উত্তেজিত আছি, আমরা কিন্তু নানাভাবেই আবেগপ্রবণ আছি। এখন কথা হচ্ছে যারা যেই বা যেই করুক, আমার সাথে যারা এই আওয়ামী লীগের
মানে এই ইনক্লুসিভিটির কথা বলেছে। আমি বলছি ভাই কীভাবে সেটা আপনারা বলেন, প্রসেসটা কি? আওয়ামী লীগের একটা গ্রুপ কি শেখ হাসিনার নেতৃত্বকে বাতিল করে দিয়ে বা শেখ হাসিনার আওয়ামী লীগ একটা খুনি আওয়ামী লীগ এটাকে ডিনাই করে তারা একটা নতুন আওয়ামী লীগ করবে, নাকি শেখ হাসিনাই একটা আওয়ামী লীগ ঠিক করে দিবে যে এরাই রিফাইন্ড আওয়ামী লীগ? এরকম তো তারা কামাল হোসেনকে দিয়েও করেছিল সেই 79-78-এর দিকে, কিন্তু দেখা গেছে রাজ্জাক ছিল আব্দুর রাজ্জাককে দিয়ে নানাভাবে করেছে, কিন্তু আওয়ামী লীগ তো সেই ঘুরে ফিরে আবার সেই তার 74-75-এর বাকশালে ফিরে গেছে। এবারও দেখেন আওয়ামী লীগের প্রথমবার যেটা 96-এ আওয়ামী লীগ যেটা হয়েছিল সেই আওয়ামী লীগের শাসন আর 2014-র পর থেকে যে শাসন সেটা তো এক না। জেনজিরা বলে এটা ছিল বাকশাল প্রোম্যাক্স, বাকশাল প্রোম্যাক্স। তো এখন এই জায়গায় আমি তো কোনোভাবে, আমাকে যদি এখন আপনি যদি মনে করেন যে আপনি আওয়ামী লীগের পক্ষে আপনাকে উকিল নিয়োগ করা হলো, আপনি সারা চেষ্টা করেও তো আওয়ামী লীগকে আপনি এই সমাজে কিভাবে দেখাবেন, কিভাবে মুখ দেখাবে তারা, কিভাবে তারা রাজনীতিটাকে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল করাবে? কারণ তাকে তো প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে হবে। প্রত্যেকটা তারা বলবে যে তারা আসলে এগুলো কিছু করে নাই, সেটা বলে নাই, কারণ এগুলো ষড়যন্ত্র করে করা আপনি হয়েছে। এখনো দেখেন আওয়ামী লীগের লোকেরা বলতেছে, আমি একটু আগে দেখলাম একটা ইয়াতে যে তারা বলতেছে হাসনাতকে দেখে নিবে, তারা বলতেছে সার্জিস আলমের মানে উলঙ্গ করে রাজপথে ঘুরাবে। তারা তো এই ধরনের স্পর্ধামূলক উস্কানিমূলক কথাই বলে যাচ্ছে। সুতরাং আমি তো এখানে আওয়ামী লীগকে আপনি রিফাইন্ড বলেন আর ভেজাল বলেন বা প্রকৃত বলেন, আমি তো এই পথের কোনো, যারা এগুলো বলছেন তারা একটা প্রসেস দেখ, তারা বলুক যে আমরা কিভাবে এই প্রসেসটাতে যাব। এই জায়গাতে আমি বলছি যে আওয়ামী লীগ এমন একটা কাজ করেছে এবং এটা কাজ করার পরে ইমিডিয়েট পরবর্তীতে যে, যেমন দেখেন সবাই কিন্তু ব্যাক করেছে, বিএনপির লোকেরাও প্রথম জামাতের আমিরও কিন্তু প্রথম আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার কথাবার্তা বলেছিলেন, কিন্তু দেখেন কালকে জামাতের আমির পুরা উল্টে গেছে। উনি বলছে 5 তারিখে তো ফয়সালা হয়ে গেছে, আওয়ামী লীগ গন কেস হয়ে গেছে। বিএনপির লোকেরা কালকে সবাই বিএনপির নেতারা বলতেছেন যে যাই বরদাস্ত করানো, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। সুতরাং শেখ হাসিনা যদি কলকাতা থেকে আসে, দ্যাট উইল বি দি নেক্সট আমাদের আরেকটা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ, যেটা 5ই আগস্ট হয়েছিল, আরেকটা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আমি মনে করি বাংলাদেশের হবে। আমি তো চাই শেখ হাসিনা টুক করে ঢুকে যাক। উই নেভার নো, সে হয়তো বা রিকনসিলিয়েশনের জন্যই আসতে পারে যে আমার ভুল হয়েছে, আমি এখন এটা অনুশোচনা করতে চাই। শেখ হাসিনা যাওয়ার সময় তো বলতে পারতেন, মানে দেখেন এতটুকু কাণ্ডজ্ঞান তার নাই, সে যাওয়ার সময় কিন্তু বলতে পারতো। জি, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। এখনই বা তাকে কে ধরে রাখছে বলার জন্য? এখন তো সেই জন্য অনলাইনে মিটিং করে না, বিভিন্ন কথা জানে, এখনই তাকে ধরে রাখছে কে অ্যাপোলজি করার জন্য? কেউ তো ধরে রাখে নাই, করবে না সে। শয়তান কোনোদিন ভাই ইয়া হয়, মানুষ হয়, মানে ভদ্র হয়? শেখ হাসিনা জীবনে ভদ্র হওয়ার আমি চান। শয়তান তো মানুষ হওয়ার কথা না, কারণ শয়তানকে তো শয়তানি করা হয়েছে। ইস্পাহানি মির্জাপুর 0 নিচ্ছি আবারও আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আমাদের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া কি। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আমরা আলোচনা করছিলাম যে আওয়ামী লীগের যে নিষিদ্ধের কথা নিয়ে হঠাৎ করেই রাজনীতিতে বেশ তোলপাড়, হাসনাতের একটি পোস্ট নিয়ে সেখানে সব কিছু মিলিয়ে এই আলোচনাটি করছিলাম। আমরা আলোচনায় একটু বিষয় পরিবর্তন করতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, আপনি একটা সময় গণমাধ্যম ব্যক্তিই ছিলেন এবং দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন এবং উপনির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং কাছ থেকে দেখেছেন। আজকে এই গণমাধ্যম সুরক্ষা এবং সংস্কার কমিশন তাদের রিপোর্টটা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। এখানে কয়েকটি বিষয় বলেছে। একটি হলো যোগ্যতা স্নাতক এবং বেতন হবে বিসিএস স্কেল 9ম গ্রেডের, এটি তারা সুপারিশ করেছে। আরেকটি সুপারিশ করেছে, সেটি হলো একক ওনারশিপ থাকলে সেটা মানে এক ব্যক্তির হাতে একটির বেশি গণমাধ্যম থাকবে না, অর্থাৎ বা একজন যদি টেলিভিশনের মালিক হয় তাহলে পত্রিকার মালিক হতে পারবে না। আমি প্রথমে এই সাংবাদিকদের যেটা একদম বস্তুগত চাওয়া যে এই বেতনের যে আলোচনাটা, এই বেতনের আলোচনাটা এই জায়গাটি আপনি ভালো জানেন এবং আর হলো সাংবাদিকতার যে মান, একটি আমরা দেখেছি গত 10-12 বছর 15 বছরে আমাদের সিনিয়ররা
সংবাদ সম্মেলনে কেমন কথা বলতেন, বা তারা যে টকশোতে আলোচনা করতেন সেই জায়গাতেও তারা কি আলোচনা করতেন, সেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। যে একটা সময় ছিল কি আপনার আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের এত বেশি ব্যাপ্তি ছিল না, আমাদের মিডিয়া তারপর মাল্টিমিডিয়ার উপরে এমন কোনো একাডেমিক ছিল না, বিষয় ছিল না। একটা সময় টেলিভিশনে ক্যামেরাম্যান পেতাম আমরা কোত্থেকে, ওই যে গ্রামে গঞ্জে স্টুডিওতে বিয়ের ভিডিও করে ওরাই এসে কিন্তু পরে টেলিভিশনের ক্যামেরাম্যান হয়েছে। এখন কিন্তু টেলিভিশনের ক্যামেরাম্যানের জন্য ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফির উপরে ডিগ্রি আছে, ইউনিভার্সিটিতে ডিগ্রি আছে, এটা নিয়ে এখন গ্লোবালি অনেক বড় বড় মানে আপনার অ্যাওয়ার্ডের ব্যবস্থাও আছে। সুতরাং আমি যেটা মনে করি যে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টাকে ওনারা ফোকাস করেছেন এটা ভেরি কারেক্ট। এটা এবং যেহেতু আমাদের মানে শুধু জার্নালিজম না, এখন কিন্তু জার্নালিজমের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিজম, প্রিন্ট মিডিয়া জার্নালিজম এবং আরও বেশি আরও ছোট ছোট, যেমন ডাক্তারি চিকিৎসায় যেরকম নাক কান গলা চোখ আলাদা আলাদা করা হয়েছে না, জার্নালিজমের জায়গাটাও কিন্তু স্পেশালাইজড জায়গায় যাচ্ছে, ফিল্ম মেকিংয়ের উপরে যাচ্ছে, এডিটিংয়ের উপরে যাচ্ছে, আরও স্পেসিফিক জায়গায় যাচ্ছে। সুতরাং আমাদেরকে কিন্তু এই মানে আমি ওনাদের ওই প্রস্তাবনাকে সাপোর্ট করি রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারে। তবে কি কিছু কিছু জায়গায় স্পেশাল মানে আপনার ব্যতিক্রম রাখারও সুযোগ রাখতে হবে। আপনি দেখেন আমাদের আল মাহমুদ কিন্তু একজন খুবই বর্ণাঢ্য সম্পাদক, কবি নজরুল কিন্তু সম্পাদক, ওনারা কিন্তু শুধু সম্পাদক না, ওনারা একদম লেজেন্ডারি মানে এডিটর ছিলেন, বাট ওনাদের কিন্তু ওই অর্থে পুঁথিগত একাডেমিক শিক্ষা ছিল না, ওনারা লেখাপড়া করেছেন সেভাবে আমরা যা পাই না ওনাদের কাছে, কিন্তু ওনাদের যোগ্যতা তো ওনারা বিশ্বকে জয় করেছেন। তো সেই জায়গা থেকে আমি কাজী নজরুল তো হাজার বা লাখে একজন হতে পারে, সেজন্য বলছি যে এক্সট্রা অর্ডিনারি জায়গায় কোনো স্কোপ রাখা যায় কিনা। ধরেন এমন একজন ক্যামেরাম্যান পাওয়া গেল যে যিনি হয়তো অসাধারণ তার শৈলী, বা একজন আর্টিস্ট পাওয়া গেল অসাধারণ শৈলী, কিন্তু উনি হয়তো ওইভাবে কোনো কারণে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারেন না। এই জাতীয় বিষয়গুলো খুবই এক্সট্রা অর্ডিনারি সুযোগ রাখা যেতে পারে, বাট কমন জায়গা এটা আছে। এবং এই যে আপনার টেলিভিশন মিডিয়া পত্রিকায় একটা বড় সমস্যা কি জানেন, আমরা যেহেতু ম্যানেজমেন্টেও কাজ করেছি, আমরা দেখেছি যে আমরা যারা ম্যানেজারের লেভেলে কাজ করি আমাদের সবসময় টেনশন থাকে যে মাস শেষে আমি বেতনটা দিতে পারছি কিনা। আমার জীবনে তো এমন কিছু ঘটনা ঘটেছে যে মার্কেটিং ডিপার্টমেন্টের চাপে অনেক সৃজনশীল কাজ বন্ধ রাখতে হয়, এটা আপনারা যারা কাজ করেন তারা জানেন। কারণ মার্কেটিং তো সবসময় হচ্ছে কি আর্নিং সোর্সটা, আর্নিংটা সে দেখে, এবং সে যখন আর্ন করে সে কিন্তু ওই সমস্ত ওই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর বিষয়টা দেখে। তো এই জায়গায় আমরা একটা ঘটনা জানি আমার লাইফে, সেটা হচ্ছে যে একবার গ্রামীণ ফোন একই সাথে অনেকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA গ্র্যাজুয়েটদেরকে আপনার এক্সপেল করে দিয়েছিল, অর্থাৎ চাকরিচ্যুত করেছিল। তো সারা বাংলাদেশের IBA এর গ্র্যাজুয়েটরা এসে সেখানে একটা বিশাল মানববন্ধন করেছিল গুলশানে, কিন্তু কোনো পত্রিকা কোনো টেলিভিশনে ওই নিউজ কভার হয় নাই। ফলে ওরা 4-5 দিন অনশন করে বেচারাদের আন্দোলন ভেঙে দিতে হয়েছে। কেন করে নাই? কারণ ওই যে জিপি হচ্ছে সবচেয়ে বড় ভেন্ডার, সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা অনুষ্ঠান। তো এই জায়গা থেকে মালিকদের পক্ষ থেকে মালিকদের একটা কষ্ট থাকে যে তাদের আর্থিক জায়গাটা। তো আমরা যখন না বলি না, গালিগালাজ করি, টেলিভিশনের সব কালো টাকার মালিকেরা টেলিভিশন পত্রিকার মালিক, কালো টাকার মালিকেরা ছাড়া আর কারা হবে? আমাদের দেশে তো এটা আপনার কাছে আর একটু পরে আসবো আপনার জায়গাটায়। আমি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীর কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে এই আইনটার সুপারিশটা কেন করা হলো, যে এক মালিকের হাতে একটার বেশি? এটা হয়েছে কি গত 10-12 বছর যাবৎ দেখা গিয়েছে সাংবাদিকরা এমন করেছে সরকারকে সার্ভিস দেওয়ার জন্য, তারা জাস্ট ওই বেশ কয়েকটি পত্রিকা প্রকাশ করেছে। যেমন আমি দেখব, নামই বলতে পারি, নাইমুল ইসলাম সাহেব বেশ কয়েকটা পত্রিকা নিজে হয়েছেন, বোন নামে করেছেন বিভিন্ন দিকে। ইভেন আমার যে আরও পরিচিত, এরা আমার খুব কাছের ছাত্রতুল্য, হ্যাঁ, আরেকজন আছেন যেটি এইভাবেই করেছে। এবং আমরা দেখলাম কিন্তু গত 10-12 বছর যাবৎ কিন্তু সাংবাদিক সৃষ্টি হয় নাই, সৃষ্টি হয়েছিল চাটুকারের যে একটি গ্রুপ, এবং এরা কি করছে, এরা তাদের স্বার্থের জন্য এটা পরিচালিত করেছে। আসলে কিন্তু সংবাদপত্রের ইতিহাস আমরা যেটা দেখি, এটা কিন্তু আমি এটার সাথে একটু যোগ করতে চাই। আমরা কিন্তু 3 তারিখেও দেখেছি যে কোনো ব্যবসায়ী, যেটা জানতে চেয়েছিলাম, কোনো ব্যবসায়ী বলেছেন যে শেখ হাসিনা মারা গেলেও তারা প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেন, এবং সেখানে গণমাধ্যমের সেটা তো এই জন্য আমি কথাটা যেহেতু পুরোপুরি আমি বলতে পারতেছি না,
সেটা হচ্ছে এটা ঐতিহাসিকভাবে এই পুঁজির বিকাশের সাথে সাথে বাক ব্যক্তি স্বাধীনতা যখন আসলো তখন কিন্তু সংবাদপত্রটা আসে। গণতন্ত্র কিন্তু হঠাৎ আসেনি, এইভাবে আস্তে আস্তে তারপর একটা টলারেন্স সৃষ্টি হওয়ার পরে কিন্তু এই পদ্ধতিটা সৃষ্টি হয়েছে। আর সংবাদপত্রটা আদি থেকে মানে আধুনিক সমাজ থেকে পুঁজিপতিরা তাদের স্বার্থের জন্য প্রতিষ্ঠা করে এবং তাদের স্বার্থ যখন ব্যাহত হবে তখন কিন্তু তারা যে কোনো কার্য করতে পারেন। আপনি দেখবেন এই যে তাদের কথা বললেন, তাদের কিন্তু বড় বড় ধনাঢ্য বিজনেসম্যানদের এবং মনে কর বসুন্ধরা সহ সবারই একটা সংবাদপত্র আছে। ইভেন আমরা দেখব আজাদ সাহেবেরও কিন্তু মিডিয়া আছে। এগুলো তাদের স্বার্থে রক্ষা। শেষ প্রান্তে আমরা 1 মিনিট। না, ব্যাপার যে আইনটির কথা বলছিলাম, সরি, যে আইনটির কথা বলছিলাম যে একজনের হাতেই একজনের বেশি, এটার যৌক্তিকতা আছে। কারণ মিডিয়াকে তো অনেকে তার ব্যবসা, তার অপরাধের মানে বাহন হিসাবে ব্যবহার করছে। সেই জায়গা থেকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি সেটা খারাপ না। কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি দেখেন একটা টেলিভিশন চালানো, একটা পত্রিকা চালানোর জন্য তো একটা বড় পুঁজির দরকার। পুঁজিপতিরা ছাড়া তো এটা কেউ চালাতে পারবে না। এবং এই যে একই সাথে দেখবেন একটা ব্যক্তি পত্রিকারও মালিক, টেলিভিশনেরও মালিক, তারপরে অনলাইন মিডিয়ারও মালিক এবং মিডিয়া জগতের যত কিছু আছে সব কিছু তারা মালিকানা নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন লোক যদি মানে বাংলাদেশে ধরেন একটা লোক যদি সে ভালোভাবে মিডিয়া চালায় তাহলে তাকে আপনি কেন রুদ্ধ করবেন? এটা একটা যুক্তির ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে যেহেতু আমাদের ট্রেন্ডটাই চালু হয়ে গেছে এরকম যে যেই করছে খারাপ একটা উদ্দেশ্য নিয়ে করছে, সুতরাং তখন তো আপনাকে আইন দিয়ে এটা বাধা করতে হবে। আবার আরেকটা কথা হচ্ছে আপনি আইনটাকে ব্রেক করার জন্য ধরেন আমি টেলিভিশনের মালিক, আমার ছেলেকে বানালাম পত্রিকার মালিক, আমার স্ত্রীকে বানালাম মাল্টিমিডিয়ার মালিক, তাহলে তো আপনি ধরতে পারছেন না যে এক ব্যক্তি হচ্ছে না, 3 ব্যক্তি হচ্ছে। সুতরাং কথা হচ্ছে আপনি যতই সংস্কার করেন আপনি বাঁধ দিলে সেই বাংলাদেশে বাইপাস করার প্রবণতা তো প্রচুর আছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা বলছি আমাদের ওভারঅল কালচারের পরিবর্তন ঘটাতে হবে। আমাদের ওই জবাবদিহিতার জায়গাটা, আমাদের যে কালো টাকার মালিক হওয়ার প্রবণতা, আমাদের যে সমস্ত ক্ষমতা দখল করার যে এইটাকে কিভাবে রোধ করা যায় সেটাই একটা ন্যাশনাল মুভমেন্ট আমাদের দরকার। এবং সেই আলোচনা যত বেশি গণতন্ত্রের চর্চা হবে। বিভিন্ন দেশে যেমন বিবিসির বিষয়টাও যদি জানেন আপনারা, সেটি সরকারের টাকাতেও চলে না, আবার সরাসরি কারোর অনুদানেও চলে না, কিন্তু পার্শিয়াল প্যারালালি আর বিবিসি তো গভর্নমেন্টের টেলিভিশন, গভর্নমেন্টের টেলিভিশন, কিন্তু গভর্নমেন্ট সে ওখানে খুব একটা 3টা টেলিভিশন আমি ভিজিট করেছি আমার প্রফেশনাল লাইফে, বিবিসি, সিএনএন এবং আল জাজিরা, তিনোটাতে আমার সুযোগ হয়েছিল। তিনোটা টেলিভিশনই কিন্তু না গভর্নমেন্টের টেলিভিশন, বাট তারা হস্তক্ষেপ করে না, কিন্তু না হস্তক্ষেপ করা তো বিধান, কারণ তাদের প্রক্রিয়াটাই ওইভাবে তৈরি করা, প্রক্রিয়াটা সেভাবে তৈরি। এবং এই আমাদের সিএনএনটা খুবই অবাক, সেটা গভর্নমেন্টের না, কিন্তু সিএনএন হচ্ছে নিজেদেরই বিজনেস ভেঞ্চার আছে। আর আল জাজিরাটা হচ্ছে আপনার কাতার গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট মানে ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে একটা প্রজেক্ট, কিন্তু এটা চালানোর জন্য আলাদা অটোনমি একটা বডি, অটোনমাস বডি কাজ করে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনৈতিক দল নিষিদ্ধের কথাটি আমি শুরুতে বলেছিলাম যে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রক্রিয়াটি খুব জটিল না বলে বলা যায় যে আসলে আমাদেরকে ভেবে দেখা উচিত যে আগে দলের নিষিদ্ধ করার প্রশ্নটি আসবে নাকি এই দলের যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা সেই সরকারে ছিল, যাদের কথায় এই এত বড় গণহত্যা হয়েছে সেই বিচারটি আগে হওয়া উচিত। এই জায়গাতে আমাদের মনে হয় একটি অবস্থানে আসা উচিত, আমরা যেন মূল ফোকাস পয়েন্ট না হারিয়ে ফেলি। ফোকাস পয়েন্ট হারিয়ে যেন যে ফ্যাসিবাদকে এখান থেকে পতন ঘটানো হয়েছে তাদেরকে সুযোগ করে দেয়া না হয়, সেই জায়গাটি যেন আমরা খুঁজে বের করতে পারি, সেটি ভাববো। সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।